আমি জানি তোমাদের মনে অনেক কষ্ট, এটা বোঝার জন্য এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি জিনিসটা। তবে বাবা, বিচার প্রক্রিয়া বলার আগে দুইটা কথা বলে রাখি। আমরাও কিন্তু মরার নিয়ত নিয়ে গিয়েছিলাম। 3 তারিখে আমি শহীদ মিনার বলেছিলাম মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকছি। আমার ব্যাংকের কার্ডের যে পিন নাম্বার সেটা বলতে আমার ওয়াইফকে দেওয়া ছিল, যখন যদি কিছু হয়ে যায় হবে। তোমাদের আত্মদান আমাদেরকে এইরকম সাহসী করেছে, এটা হচ্ছে একটা কথা। আমরা তোমাদের লড়াইয়ের সহযাত্রী ছিলাম। রেজওয়ানা প্রোগ্রামে ছিল, ফরিদা আপা প্রোগ্রামে ছিল, ফয়জুল ভাইকে আমি দেখেছি, লিখেছে উনি তোমাদের আন্দোলনের পক্ষে। আরেকটা কথা হচ্ছে, আমরা যে উপদেষ্টা বলো বা মন্ত্রী বলো, আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই। আমি একটু আগে তোমাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তোমরা আগের মন্ত্রীদের সাথে আমাদের পার্থক্যগুলো দেখো, আমরা আমাদের অ্যাপিয়ারেন্স গুলা দেখো, যে আমরা মন্ত্রী হওয়ার আগে আমাদের অ্যাপিয়ারেন্স কি ছিল, এখন কি অবস্থা হয়েছে। আমরা দিনে রাতে কাজ করি, শুক্রবার মিটিং করি। ইউনূস স্যার ওনার এই বয়সী শুক্রবার, এই লাস্ট শুক্রবার আমাদের সাথে 4 ঘন্টা মিটিং করেছে। শনিবার কাজ করি, বাট আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমি এই দিনগুলো বলবো তোমাদের, তোমাদের মনের দুঃখ একটু কম। তার আগে একটা বলে রাখি, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি একটু আগে সার্জিসের সাথে আলাপ করছি, সার্জিস এখন আছো? সার্জিসকে আমি বলেছি সার্জিস একটা মিটিং এর ব্যবস্থা করবে। তোমরা এই ধরনের বিচার নিয়ে যখন প্রোগ্রাম করবা, তোমাদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা দরকার। প্রত্যেকটা জায়গায় আমি দেখি বিচার বলতে তোমরা বুঝো আইন মন্ত্রণালয়, ওটা তো হচ্ছে চার্জশিট হওয়ার পরে, তার আগে তো সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে ওনাদেরকে যদি রাখো, তোমরা আরেকটা ভালো আনসার পাবা। এই জন্য আমি সার্জিসকে বলেছি একটা প্রোগ্রাম করতে, ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, আমি থাকবো, আইজিপি থাকবেন, আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর উনি থাকবেন। তোমরা 10 থেকে 15 জন থাকবা, কোনো সাংবাদিক থাকবে না। তোমরা একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু অভিযোগগুলো জানানো, আর আমরা আনসার করব। পারপাসটা কি, যাতে তোমরা বুঝতে পারো, আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য। তোমরা ওই জায়গায় আছো, আমরা এই জায়গায় আছি, তার মানে এটা না যে আমরা তোমাদের থেকে কখনো বিচ্ছিন্ন ভাবি। প্রতিনিয়ত আমাদেরকে এই জিনিসটা হন্ট করে, তোমরা ঠিক কোনো চিকিৎসা পেয়েছো কিনা, বিচার পেয়েছো কিনা। এই প্রোগ্রামে আমি তোমাদের এখানে ঘোষণা করে গেলাম, আমাদের সার্ভিসের দায়িত্ব অ্যারেঞ্জ করা 7 দিনের মধ্যে করবো। 2 ঘন্টার প্রোগ্রাম করবো, খালি কমপ্লেইন করবা, ঠিক আছে? যা মনে আছে দুঃখ, পুলিশের কাছে কি হয়েছে, আদালতে কি হয়েছে এগুলো বলবো। এখন আমি বিচার প্রসঙ্গে আসি। তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি যদি মনে রাখো, সুবিধা হয়। এটা তোমাদের দোষ না, অনেক শিক্ষিত মানুষও ভুল করে। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। পুলিশ ওরা গ্রেফতার করলো না কেন, পুলিশ মামলা নিল না কেন, এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমার মন্ত্রণালয়ের বিষয় কোনটা, যখন পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়, আদালতে আসি, তারপর থেকে আমার দেখার বিষয়। এখন তারপর তোমরা বলতে হবে, স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারে কি ব্যবস্থা নিয়েছে। আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে বুঝে রাখো, সেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর, ইনভেস্টিগেটর, বিচারক, সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন, সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে। আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে 3-4 মাস লাগবে। আমি এবং পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান, তোমরা দেখেছো, আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি। 1 মাসের মধ্যে প্রিপেয়ার করা হয়েছে, বিচার কাজ শুরু হয়েছে। এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো, আমাদের কাছে মনে হচ্ছে কই, আদালতে তো হাজির করে না। এক্সাম্পল দেখাই তোমাদের। আমি যখন চিফ প্রসিকিউটর তাজুল সাহেবকে বললাম যে পুনরায় যে শুনানিটা হবে সেটা 1 মাস পরে কেন, উনি বললেন এটা তো 3-4 মাস পরে হওয়ার কথা, কারণ এটা ইনভেস্টিগেশন স্টেজে আছে। 1 মাস অনেক কম সময় স্যার। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। কিন্তু এখন যে দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বাবা, এর বেশি আমাদের কিছু করার নাই। এবার সে নর্মাল কোর্টের ব্যাপার। নর্মাল কোর্টে মামলা নিয়ে আমি শুনেছি অনেক ধরনের অসঙ্গতি হচ্ছে।
মামলা নিয়ে ব্যবসা করছে, কোনো স্বার্থান্বেষী মহল ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আমার রিয়ালাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগাল এইড সেল আছে সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দেব। যে একজন আমাকে বলেছেন যে আমরা যে মামলা করার কথা, আমরা মামলা করার অন্য লোক মামলা করে দিয়েছি টাকা কামানোর জন্য, বাণিজ্য করার জন্য। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। এবং আমরা অ্যানাউন্স করে দিব, তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা আপনাদেরকে অ্যাডভাইসটা করতে পারবো। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করবো। আর নর্মাল কোর্টে মামলা এমনি অনেক স্লো হয়, তোমরা সবসময় জানো খুবই স্লো হয়। এখানে আমাদের এক্সপার্টাইজ করার স্কোপ কম, তারপর চেষ্টা করব। আর তোমাদের প্রোটেকশনের যে ব্যবস্থা, প্রোটেকশন দেওয়া হচ্ছে পুলিশ। এখন আমি একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে একটু কথা বলি। তোমাদের কাছে মনে হবে আচ্ছা তাহলে পুলিশ কেন কাজ করছে না? তোমরা কি গত আমলে দেখেছো বলে কয়ে বলতো যে গোপালগঞ্জের ছেলেদেরকে রিক্রুট করা হবে, ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর মধ্যে 10 জন যদি, 10 জনের মধ্যে 8 জন যদি তার হৃদয়ে যদি বাকশাল থাকে, 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? সেই পুলিশকে একটা সরাসরি, মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? এখন তোমরা বলতে পারো তাহলে নতুন পুলিশ দিচ্ছে না কেন? তোমরা যে কোনো পরিবারকে জিজ্ঞেস করে দেখো, নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া শেষ হতে ট্রেনিং লাগবে, রিক্রুট করতে হবে, আবেদনপত্র লাগবে। এই প্রক্রিয়া পৃথিবীর কোন সরকারের পক্ষে 1 বছর আগে সম্ভব না, অসম্ভব ব্যাপার। তোমরা যারা বিষয় এক্সপার্ট আছে, তোমাদের পরিবারের পুলিশ আছে, জিজ্ঞেস করো যে নতুন পুলিশ নেওয়ার প্রক্রিয়া 4 বছর 1 বছর আগে অসম্ভব। আমাদেরকে এমন একটা সম্পূর্ণভাবে দলীয়ভাবে গড়ে তোলা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো, এটার মধ্যে আমাদের অগ্রসর হতে হচ্ছে। এবং এখানে আমরা স্লথ হচ্ছি, আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই, আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন ওনার মধ্যে কোন রকম গাফলতি দেখি নাই, কিন্তু ওনার কথা অনুযায়ী পুলিশ কাজ করছে কিনা এটা আমি জানি না। আমার মন্ত্রণালয় এবং আমার আশেপাশে যারা আছেন, আমার অ্যাটর্নি জেনারেল, আমি তাদের মধ্যে গাফলতি দেখি নাই। বিচার কার্যের সাথে যারা ইনভলভ আছে, আমাদের অনেক অনেক বেশি স্ট্রাগল করে কাজ করতে হচ্ছে। তোমাদের সাথে যখন আমাদের ইন্টেনসিভ মিটিংটা হবে, তখন আরো ডিটেইল যা যা প্রশ্ন করবো, সার্ভিসকে আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে বলবো, যা মনে প্রশ্ন আছে লিখে নিয়ে যেও, সেটা আমরা আনসার করার চেষ্টা করবো। তোমাদের নিরাপত্তার কথা বলেছ, আমাদের আইসিটি অ্যাক্টে উইটনেস প্রোটেকশনের বিধান আছে, কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে বলবো। তারপরও আমাদেরকে ডাটাবেস দরকার। ধরো সারা বাংলাদেশে তো শহীদ পরিবারের সদস্যরা ছড়িয়ে আছে, এটা আমি চেষ্টা করবো। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো তোমাদের সাথে যখন মিটিং হবে 7 দিনের মধ্যে, তোমরা আরো স্ট্রংলি বলো। আমি তো সবসময় তুমি করে বলছি, বিকজ আমি ইয়াং জেনারেশনকে উদ্দেশ্য করে বলছি। আমাদের যারা মুরব্বী আছে একটু মাফ করে দিয়ে, আমি ওদেরকে একটু বেশি আদর করে এই জন্য বলছি। আর একটা কথা বলে শেষ করি, শহীদ পরিবারের প্রতিদান কোনোদিন দেওয়া সম্ভব না, কোনো রাষ্ট্র দিতে পারে না। এটা একটা অসম্ভব ব্যাপার। যেই স্যাক্রিফাইস যারা পরিবারের সন্তানকে হারিয়েছে, যারা পরিবারের ভাইকে হারিয়েছে, কোনো পুরস্কার, কোনো কিছুর বিনিময়ে সেই বেদনা, সেই অস্ত্র মুছে দেওয়া যায় না। এটা প্রতিদানের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের দায়, এটা হচ্ছে সম্মান জানানো। আমার একটা মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমি আগেই স্যারদের কাছে ডাটাবেস চেয়েছি। আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে আমি এখানে ঘোষণা করে গেলাম, আমাদের মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিব, ঠিক আছে? আর যদি বলে যায় আপনাদের পরিবারে, আমাদের একটা সরকারি সংস্থা আছে বয়েসেলের মাধ্যমে আমরা লোক পাঠাই, কিন্তু একটু লো স্কিল, একটু কম বেতনে। ব্রুনাইয়ে এখন আমরা লোক পাঠাচ্ছি, জর্ডানে লোক পাঠাচ্ছি, কম বেতনে। আপনাদের পরিবারে যদি মনে করেন
ব্রুনাই বা জর্ডানে যাওয়ার ব্যাপারে, জর্ডানে বিশেষ করে মেয়েদের আপনাদের আগ্রহ আছে, আপনারা, আমি এগেইন আপনাদের ডেটাবেস জোগাড় করব, আমাদের যে পিএস আছে তার নাম্বার দিয়ে দিব আমি সার্ভিসের কাছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও সর্বোচ্চ প্রাধান্য দিব আপনাদের। আমার যেটুকু করার আছে সেটা করবো, আর আমরা সবাই মিলে চেষ্টা করবো। আমাদের অনেক দুঃখ থাকবে, কিন্তু রেজওয়ানা যেটা বললো, আমরা তোমরা এখানে কেউ নাই, আমরা হচ্ছে সবাই এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। কেউ অনেক বেশি হারিয়েছি, কেউ অল্প হারিয়েছি, কিন্তু যারা অল্প হারিয়েছে তারা কিন্তু অনেক বেশি হারানোদের বেদনা তারাও বহন করে। আমরা আপনাদের স্বজন, আমরা কোনো মন্ত্রী বা প্রতিষ্ঠান না, আমরা সেবা করতে আসছি, আমরা স্বজনের মধ্যে সেবা করব। ভুল হবে আপনারা সমালোচনা করবেন, আমরা কারেক্ট করবো, আরো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের দুঃখ অল্প কিছুটা হলেও মোচন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।